আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্যাপিটাল স্ট্রাকচার ডিসিশন যে চ্যাপ্টারটা আমরা রানিং করেছিলাম সেটার দ্বিতীয় নম্বরের ক্লাসটা করব। আজকে মূলত আমরা একটা উদাহরণ দেখব, সম্পূর্ণ উদাহরণ, একটা ইপিএস পর্যন্ত বের করার একটা সম্পূর্ণ এক্সাম্পল দেখব। অ্যাকচুয়ালি যদি আমার সব ধরনের টার্ম থাকে তাহলে কি কি করতে হবে, যে এক্সাম্পলটাতে আমরা কমন শেয়ারকেও রাখবো, প্রিফারেন্স ডিভিডেন্ডকেও রাখবো, আবার পাশাপাশি হলো ডেপ্ট, যেটা ঋণপত্র যেখান থেকে ইন্টারেস্টও সৃষ্টি হয়, সেই ডেপ্টও রাখবো। অ্যাকচুয়ালি এই উদাহরণটা দেখার পর আমার মনে হয় না যে ইপিএস পর্যন্ত বের করাতে আপনাদের আর কোনো সমস্যা হবে। সো প্রথম থেকে শুরু করা যাক। ধরুন আমরা একটা কাল্পনিক একটা এক্সাম্পল ধরে নিই। কাল্পনিক প্রথমত মনে করুন ক্যাপিটাল স্টক, যে আপনার কমন স্টক, ক্যাপিটালের মধ্যে কমন স্টক 100 টাকা হারে প্রত্যেকটা শেয়ার। মনে করুন 50 লক্ষ টাকার আপনার কাছে কমন স্টক আছে। 50 লক্ষ টাকার 100 টাকা হারে, মানে একটার দাম 100 টাকা। ওকে, 10% হারে মনে করুন আপনার কাছে ডেপ্ট ছিল, আপনার যে ডেপ্টটা থাকবে তাকে 10% হারে আপনাকে সুদ দিতে হবে। মনে করুন এই জায়গায় আপনার 20 লক্ষ টাকা ছিল, 20 লক্ষ টাকা ছিল, তাদের 10% হারে আমি সুদ দিব। আবার মনে করুন 12% হারে প্রিফারেন্স ডিভিডেন্ড ছিল। প্রিফারেন্স ডিভিডেন্ড তো আমরা জানি অগ্রাধিকার শেয়ার, তাদেরকে কমন শেয়ারের যে টাকাটা, সে টাকাটা কমন শেয়ার হোল্ডারদের আগে হলো দিতে হবে। প্রিফারেন্স যে স্টক, সে প্রিফারেন্স স্টক ছিল মনে করুন 25 লক্ষ টাকার। এই যে এতটুকু, এই যে এই অংশটা, এই যে তিনটা টোটাল হলো 95, 50, হ্যাঁ 95 লক্ষ টাকায়, এই যে লক্ষ 95 লক্ষ টাকাটায় এটা হলো আমার ওল্ড, মানে পুরাতন ইনফরমেশন, অর্থাৎ যে প্রতিষ্ঠানের যে পূর্ব থেকেই ছিল এগুলো। সো আমার নতুন কোনো সিদ্ধান্ত গ্রহণ করলেও এই পুরাতনদের কাছে কোনো হস্তক্ষেপ পড়বে না, এরা থাকবেই। ধরুন ইবিআইটি মানে হলো আমি প্রতিষ্ঠানে কতটুকু আর্ন করেছি ধরুন মনে করুন হলো 20%, 20% অফ দ্য ক্যাপিটাল, মানে টোটাল ক্যাপিটালের আমি 20% হলো আর্ন করেছি। টোটাল ক্যাপিটালের 20% আর্ন করছি। 95 লক্ষকে আমি 20% দ্বারা গুণ করলেই আমি ইভিআইটি পেয়ে যাব। এই জায়গাটা সহজ। এই যে ইনফরমেশনগুলো, এই ইনফরমেশনগুলো আমার মনে করুন ওল্ড, মনে করুন না অ্যাকচুয়ালি ওল্ড, পুরাতন ইনফরমেশন। আমার পুরাতন ইনফরমেশনগুলো সব জায়গায় থাকবে। আমার নতুন আমি যে সিদ্ধান্ত নিই না কেন, পুরাতন ইনফরমেশনের যেই ধরনের প্রভাবগুলো, এই প্রভাবগুলো থেকেই যাবে। এখন মনে করুন আমার প্রতিষ্ঠানটাকে আমি সম্প্রসারণ করবো, তাহলে অবশ্যই রিকোয়ার্ড ক্যাপিটাল লাগবে, আমার আরও কিছু ক্যাপিটাল লাগবে, আমার মূলধন সংগ্রহ করতে হবে। মনে করুন আমি রিকোয়ার্ড ক্যাপিটাল 40 লক্ষ টাকা ধরলাম। 40 লক্ষ টাকা কেন? অ্যাকচুয়ালি আমি যে সম্প্রসারণটা করবো সেই সম্প্রসারণটার জন্য আমার 40 লক্ষ টাকার প্রয়োজন হবে। এই যে প্রয়োজনীয় টাকাটা 40 লক্ষ টাকা, যে এই সংকটটা আমি কয়েকভাবে হলো পূরণ করতে পারি। প্রথমত ধরুন 25 টাকা হারে আমি শেয়ার বিক্রি করবো, কমন শেয়ার আমি বিক্রি করবো। 25 টাকা হারে আমি কমন শেয়ার বিক্রি করবো। এই 25 টাকা হারে কমন শেয়ার বিক্রি করবো, অর্থাৎ 25 টাকা দিয়ে আমি যদি 40 লক্ষকে ভাগ করি তাহলে কতজন নতুন শেয়ার অ্যাড হচ্ছে এটা আমি বের করতে পারবো। দ্বিতীয়ত মনে করুন আমার আরেকটা অপশন ছিল, আরেকটা অপশন আমি পেয়েছি। অপশনটা হলো 13% হারে আমি ডিভেঞ্চার বিক্রি করতে পারবো। ডিভেঞ্চার বিক্রি করে আমি কী হবে, ডিভেঞ্চার বিক্রি করে আমি 40 লক্ষ টাকা হলো যে ঘাটতিটা, সে ঘাটতিটা পূরণ করতে পারবো। পাশাপাশি হলো এই যে 13% হারে আমি তাদেরকে ইন্টারেস্ট দিতে হবে। 3 নম্বরে ধরুন আমি আবার হলো যে আগে যে পিডি ছিল 25 লক্ষ টাকা, আমি আবারও হলো প্রিফারেন্স শেয়ার ইস্যু করতে পারি 15% হারে প্রিফারেন্স শেয়ার আমি ইস্যু করব। ফলে তাদেরকে হলো আমাকে প্রিফারেন্স ডিভিডেন্ড দিতে হবে, অর্থাৎ শেয়ার মালিকদের দেওয়ার আগেই তাদেরকে কিছু টাকা আমাকে প্রিফারেন্স ডিভিডেন্ড 15% হারে দিয়ে দিতে হবে। এই যে তিনটা অপশন, এই তিনটা অপশন থেকে এখন আমাদের একটা অপশন হলো বাছাই করতে হবে। এই একটা অপশন বাছাই করাটাই হলো ডিসিশন। এই বাছাই করার জন্য আমি প্রথমে ঘর করে নিলাম। আমাকে তিনটা ঘর করতে হবে। তিনটা ঘর কেন করতে হবে? আমাকে তিনটা মেথড যাচাই করতে হবে। তিনটা মেথড যাচাই করতে হবে। পরীক্ষার হলে আপনি সুন্দর করে আরও যদি সাজাতে চান তাহলে সাজাতে পারেন, এটা ম্যাটার না। তাহলে মেথড 1, মেথড 2, মেথড 3 আমি লিখে নিলাম, আর বিবরণের ঘরে পার্টিকুলার্স লিখে নিলাম। এটা তেমন কোনো ইম্পর্টেন্ট জিনিস না। আপনি চাইলে ঘর ছাড়াও আপনি একটা একটা করে মেথড বের করতে পারেন, তাহলে ঘর করে করলেই মোটামুটি আপনার বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। সো মনে করুন আমার যে নিউ যে ইনফরমেশন, আমার রিকোয়ার্ড ক্যাপিটাল আমার লাগবেই না, আমি প্রতিষ্ঠান সম্প্রসারণ করব না। তারপরেও দেখুন, প্রতিষ্ঠান সম্প্রসারণ না করলেও আমার যে কমন স্টক 100 টাকা করে একটা শেয়ারের মূল্য করে, যে একটা শেয়ার মূল্য 100 টাকা করে ছিল। আচ্ছা, এখানে একটু ভুল হয়েছে। আমি পুরাতন যে 100 টাকা হারে আমি শেয়ার বিক্রি করছি, নতুন 25 টাকা হারে বিক্রি করতে পারবো না। সো 100 টাকা হারে বিক্রি করতে হবে। এই জায়গাটা একটু দেখে নিন।
100 টাকা করে নিন। আচ্ছা, দেখুন আমি নতুন যদি ক্যাপিটালটা আমি বাদও দেই তাহলেও যে 50 লক্ষ টাকার যে ওল্ড ক্যাপিটাল ছিল, সেই ওল্ড ক্যাপিটালের উপর আমার কি যে 100 টাকা হারে একটা শেয়ার দাম হলো 100 টাকা, তাহলে 50 লক্ষ টাকার আমি দেখতেছি কমন শেয়ার ছিল, তাহলে 100 দিয়ে ভাগ করলেই 50 লক্ষকে 100 দিয়ে ভাগ করলে আমি নাম্বার অফ শেয়ার অর্থাৎ ওল্ড যে পুরাতন যে মালিক যে 50,000 জন, এই 50,000 জন আমি সহজে পেয়ে যাব। দেখুন দ্বিতীয় অপশনটা 10% হারে ডেপ ছিল। ধরুন আমি নতুন যে ক্যাপিটালটা, আমার নতুন ক্যাপিটাল লাগবেই না, আমি নতুন ক্যাপিটাল 40 লক্ষ টাকা নিবই না, তারপরে যে আমার 20 লক্ষ টাকা যে পুরাতন যে ওল্ড যে ঋণ ছিল, ডেপ ছিল, এই ডেপটের উপর আমাকে পুরাতন সুদ অবশ্যই প্রদান করতে হবে। আমার প্রতিষ্ঠান লাভ হোক বা লোকসান হোক, তাদেরকে ইন্টারেস্ট তো দিতেই হবে প্রতি বছর। সো ওই ইন্টারেস্ট হবে 10% হারে যেহেতু ছিল, তাহলে 20 লক্ষকে আমি 10% দিয়ে গুণ করলেই আমার 2 লক্ষ, হ্যাঁ 2 লক্ষ টাকা হলো বের হয়ে যায়। সো এটা হলো ওল্ড ইন্টারেস্ট। এবার এতটুকু গেলেও আবারও দেখুন রিকোয়ার্ড ক্যাপিটাল আমার লাগবেই না, না লাগলেও হলো আমার যে প্রিফারেন্স ডিভিডেন্ড 25 লক্ষ টাকা ছিল, প্রিফারেন্স শেয়ার যে 25 লক্ষ টাকা ছিল, তাদেরকে কি দিতে হবে, তাদেরকে প্রিফারেন্স ডিভিডেন্ড দিতেই হবে। সো 25 লক্ষ টাকার উপর আমার 12% হারে ছিল। সো আমি যদি ক্যালকুলেটর কোথায়, ক্যালকুলেটারে যদি আমি 12% করে নিই, 25 লক্ষ টাকার উপর 12%, তাহলে 3 লক্ষ টাকা। এই 3 লক্ষ টাকা আমার হলো প্রিফারেন্স শেয়ার, প্রিফারেন্স ডিভিডেন্ড অর্থাৎ পুরাতন প্রিফারেন্স ডিভিডেন্ড, এই টাকাটা আমাকে দিতেই হবে। এবার এই গেল পুরাতন। এবার দেখুন, এবার রিকোয়ার্ড ক্যাপিটালে আসুন। এবার ওল্ড বাদ দিয়ে রিকোয়ার্ড ক্যাপিটালে আসুন। শুধুমাত্র রিকোয়ার্ড ক্যাপিটালে আমি যদি 1 নম্বর অপশনটা বাছাই করি, 1 নম্বর অপশনটা বাছাই করলে 100 টাকা হারে আমি কমন শেয়ার বিক্রি করতে পারবো। আমরা জানি কমন শেয়ার বিক্রি করলে কি সৃষ্টি হয়, কোম্পানির মালিক সৃষ্টি হয়। মালিক মানে তো আপনি জানেন নম্বর অফ শেয়ার। তাহলে নম্বর অফ শেয়ার যখন আমার সৃষ্টি হলো, কি হবে, আমার নতুন নাম্বার অফ শেয়ার সৃষ্টি হচ্ছে, নতুন মালিক সৃষ্টি হচ্ছে। 40 লক্ষ টাকা যদি আমি কমন শেয়ার ক্রয় করি, কমন শেয়ারের মাধ্যমে যদি আমি 40 লক্ষ টাকার যে অর্থ সংস্থান, সেই অর্থ সংস্থান করি, তাহলে আমার নতুন নিউ কি সৃষ্টি হচ্ছে, নিউ নাম্বার অফ শেয়ার সৃষ্টি হচ্ছে। আচ্ছা, এবার দেখুন, এবার নিউ নাম্বার অফ শেয়ার দেখুন, আপনি 40 লক্ষকে যদি এই যে 100 টাকা হারে পার শেয়ার, তাহলে 100 দিয়ে যদি ভাগ করেন, তাহলে আপনি পেয়ে যাবেন 40,000টা হলো আমার নতুন মালিক সৃষ্টি হলো। নতুন 40,000 শেয়ারটা আমার সৃষ্টি হলো। সো নতুন 40,000 জন মালিক আমার সৃষ্টি হয়ে গেল। এখন দেখুন যে আমি যদি 1 নম্বর অপশন বাদ দিয়ে 2 নম্বর অপশন গ্রহণ করি, 13% ডেপ্ট, আমি যদি পুরো টাকাটা 40 লক্ষ টাকাটা যদি আমি ডেপ্টে নিই বা যদি আমি ঋণ নেই বাজার থেকে, তাহলে 13% হারে আমাকে সুদ দিতে হবে। তাহলে নতুন সুদ আমাকে কত দিতে হবে, নিউ ইন্টারেস্ট দিতে হবে আমাকে। ইন্টারেস্ট ইজ ইকুয়াল টু 13% হারে দিতে হবে কত টাকার, 40 লক্ষ টাকার। তাহলে 40 লক্ষকে আমি সরাসরি 13% করে দিলে আমি নতুন যে কত টাকা ইন্টারেস্ট দিতে হবে, যদি আমি পুরো টাকা, পুরো অর্থ সংস্থান যদি আমি ডেপ্টে নিই, তাহলে আমি সরাসরি পেয়ে যাবো 5,20,000 টাকা। অর্থাৎ আমাকে 5,20,000 টাকা কি দিতে হচ্ছে, নতুন সুদ দিতে হচ্ছে। নতুন সুদ আমাকে দিতে হচ্ছে যদি আমি পুরো টাকাটাই ডেপ্টে অর্থ সংস্থান করি। আচ্ছা, 2 নম্বর গেল। 3 নম্বর, এবার যদি আমি 3 নম্বর গ্রহণ করি, 15% হারে আমাকে প্রিফারেন্স ডিভিডেন্ড দিতে হবে। পুরাতন প্রিফারেন্স ডিভিডেন্ড যেমন ছিল, নতুন প্রিফারেন্স ডিভিডেন্ড সৃষ্টি হবে। যে 40 লক্ষ টাকা যদি আমি প্রিফারেন্স ডিভিডেন্ড বিক্রি করি, তাহলে প্রিফারেন্স ডিভিডেন্ড যদি আমি বিক্রি করি 40 লক্ষ টাকার, তাহলে সৃষ্টি হচ্ছে দেখুন 40 লক্ষ টাকার ইন্টু 15%, 6 লক্ষ টাকা আমাকে অতিরিক্ত প্রিফারেন্স ডিভিডেন্ড দিতে হবে যদি আমি 3 নম্বর অপশনটা গ্রহণ করি। যদি 3 নম্বর অপশনটা গ্রহণ করি, তাহলে এই জায়গায় এবার আমি ম্যাথে আসি, যে পার্টিকুলার মেথড 1, মেথড 2, মেথড 3 আমি আগে লিখে রেখেছিলাম। এখানে দেখুন, ম্যাথটা শুরু করতে হয় অবশ্যই আর্ন দিয়ে, আমরা জানি। সো আর্নিং বিফোর ইন্টারেস্ট ট্যাক্স দিয়ে শুরু করতে পারেন, অথবা আপনার যদি ইএটি থাকে, তাহলে ইএটি থেকে শুরু করবেন, তাহলে তখন উপরের অংশগুলো আসবে না। সো আমি শুরু থেকে শুরু করছি। আর্নিং বিফোর ইন্টারেস্ট ট্যাক্স ছিল কত, 20% ছিল ক্যাপিটালের উপর। তো 95 লক্ষের উপর 20% করলে আমরা 19 লক্ষ পেয়ে যাই। এই 19 লক্ষ টাকার যে লাভটা, এই লাভটা হলো সবার জন্য। অর্থাৎ মেথড 1 গ্রহণ করেন বা 2 গ্রহণ করেন বা 3 গ্রহণ করেন, আপনি যেটাই গ্রহণ করেন না কেন, এই যে 19 লক্ষ টাকা লাভ, এটা হলো আপনার এই বছরের লাভ। অর্থাৎ ধরুন আপনি 2020 সালে ব্যবসা করছেন, এটা হলো আপনার 2020 সালের লাভ। এখন 2021 সালে আপনি চাচ্ছেন হলো আপনার ব্যবসাটাকে সম্প্রসারণ করবেন। 2021 সালে আপনি সম্প্রসারণ করলেও আপনার বর্তমান যে 19 লক্ষ টাকার লাভ হয়েছে, ব্যবসা থেকে মুনাফা হয়েছে, এই মুনাফাটা আপনি হলো 19 লক্ষ টাকা
টাকাই হলো ধরে আগামী বছরের জন্য যে হিসাবটা করতে হবে। এই যে সরাসরি আমি 95 লক্ষকে যদি 20% করে দিই তাহলে আমার 19 লক্ষ চলে আসে। আমরা জানি বিএটি থেকে সর্বপ্রথম কাদের মাইনাস করতে হয়? ইন্টারেস্ট। কেননা দেখুন আগে আমি একটা স্ট্রাকচারে দেখিয়েছি একটা কোম্পানির মোট মূলধন থেকে ধরুন প্রথমে টাকাটা দিতে হয় হলো ডেপ্ট, যারা ক্রয় মানে ঋণদাতা তাদেরকে, দ্বিতীয়ত দিতে হয় যারা হলো প্রিফারেন্স শেয়ার ক্রয় করেছে, যারা প্রিফারেন্স চায়, তৃতীয়ত হলো কোম্পানির মালিকরা অবশিষ্ট টাকাটা পাবে। এখন দেখুন ইভিআইটি থেকে সর্বপ্রথম আমি ডেপ্টের টাকাটা মাইনাস করবো, আর ডেপ্ট মানেই হলো আমি জানি হলো ইন্টারেস্ট, ডেপ্ট মানেই হলো ডেপ্ট থেকে ইন্টারেস্ট সৃষ্টি হয়। সো আমি ওল্ড প্লাস নিউ একসাথে করব। একসাথে কিভাবে করব এটা, এই জিনিসটা একটু বোঝার যেই জায়গা, সেই বোঝার জায়গাটা আছে। দেখুন একসাথে কিভাবে করবেন, আমি যখন কিনা শুধুমাত্র মেথড ওয়ান গ্রহণ করতেছি, আমার এই জায়গায় নতুন কোনো ইন্টারেস্ট আসতেছে না। দেখুন আমি যখন কমন শেয়ার বিক্রি করতেছি এখান থেকে মালিক সৃষ্টি হবে, এখান থেকে নতুন ওল্ড ইন্টারেস্ট তো 2 লক্ষ টাকা থাকবেই, কিন্তু নতুন যে ইন্টারেস্ট সেটা থাকবে না। দ্বিতীয়ত আমি যখন ডেপ বিক্রি করতেছি তখন আমার পুরাতন ইন্টারেস্টও আসতেছে, নতুন ইন্টারেস্টও আসতেছে। কেন? ডেপ বিক্রি করলে 40 লাখের উপর নতুনভাবে ইন্টারেস্ট সৃষ্টি হয়। তাহলে এই জায়গায় 2 লক্ষ আর হলো 5,20,000, টোটাল 7,20,000 আমাকে মাইনাস করতে হবে, কারণ এই জায়গায় ইন্টারেস্ট দুটো। আবার তৃতীয়ত আমি যখন প্রিফারেন্স শেয়ার বিক্রি করতেছি 40 লক্ষ টাকার, এই জায়গায়ও আমার হলো ইন্টারেস্ট আসে না, নতুন ইন্টারেস্ট আসে না। তাহলে শুধুমাত্র পুরাতন ইন্টারেস্টটাই, যে 20 লক্ষের উপর পুরাতন ইন্টারেস্টটা যে এই 2 লক্ষ টাকা, শুধুমাত্র এই 2 লক্ষ টাকাই এখানেও আসবে। তাহলে এবার আপনি হলো বিয়োগ করতে পারেন, বিয়োগ করে সরাসরি হলো আপনি লিখে দিতে পারেন ইবিআইটি থেকে ইন্টারেস্ট মাইনাস করলে যে ইবিটি হয়। আচ্ছা এই জায়গায় একটু ভুল হয়েছিল, ভুলটা আমি সংশোধন করে নিলাম। ইবিআইটি থেকে ইন্টারেস্ট মাইনাস করার পরে যে ইবিটি হয়, এই ইবিটিটা আপনি মাইনাস করে পেয়ে যাবেন 17 লক্ষ। এখানে হবে 11,80,000 আর 17 লক্ষ টাকা। এই জায়গায় কোনো সমস্যা হবে না আশা করি, কারণ ইবিটি পর্যন্ত এতটুকু যখন আপনি করে ফেলেছেন, এবার ইবিটি এর পর আমরা জানি ইবিটি হলো প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ মুনাফা। সো আপনি মুনাফা করেছেন, মুনাফার উপর আয় করেছেন, আয়ের উপর আপনাকে অবশ্যই ট্যাক্স দিতে হবে। এই ট্যাক্সটা এবার আপনি ধরুন হলো 20% হারে ছিল, আমি এটা কাল্পনিক ধরে নিলাম 20% হারে আপনার ছিল, তাহলে 17 লক্ষ টাকার উপর 20% আপনাকে হলো ট্যাক্স দিতে হবে। যদি আপনি 1 নম্বর মেথড গ্রহণ করেন 3,40,000 টাকা। সরাসরি আমি বিয়োগ করে দিচ্ছি যাতে বারবার ক্যালকুলেশন করতে না হয়। 13,60,000 টাকা, 13,60,000 টাকা। হ্যাঁ, এবার দ্বিতীয়ত 11,80,000 টাকার উপর যদি আমাকে 20% হারে ট্যাক্স দিতে হয়, 11,80,000 ইন্টু 20%, 2,36,000 টাকা। ভুল জায়গায় লিখে ফেলেছি মনে হয়, জি একটু দুঃখিত। 2,36,000 টাকা। আচ্ছা এবার এই জায়গায় 17 লক্ষ টাকার উপর 3,40,000 হয়েছে, ওই জায়গায় সেম হবে। সো বিয়োগ করলেও 13,60,000 আসবে। এই জায়গায় তেমন গুরুত্বপূর্ণ কিছু নেই। যখন আমি ট্যাক্স মাইনাস করলাম, ট্যাক্স মাইনাস করার পরে আচ্ছা এই জায়গায় আমাকে বিয়োগ করতে হবে 11,80,000 থেকে 2,34,000 বিয়োগ করার পর আমি পাবো 9,44,000 টাকা। 9,44,000 টাকা মেথড টুতে। এবার দেখুন ইভিআইটি থেকে যখন আমি ট্যাক্স মাইনাস করে দিলাম তখন আমি কি পেয়ে গেলাম? ইএটি, আর্নিং আফটার ট্যাক্স পেয়ে গেলাম। আর্নিং আফটার ট্যাক্স মানে কি? প্রতিষ্ঠানের আভ্যন্তরীণ সকলের জন্য আমি এত টাকা লাভ পেয়ে গেলাম। এখন দেখেন প্রিফারেন্স ডিভিডেন্ডের টাকা আর হলো মালিকদের টাকা, এদের মধ্যে প্রিফারেন্স ডিভিডেন্ডের টাকা আগে দিয়ে দিতে হবে। মেথড ওয়ানে প্রিফারেন্স ডিভিডেন্ড কত? শুধুমাত্র 3 লক্ষ টাকা, যেহেতু পুরাতনটাই বসবে, কারণ মেথড ওয়ানে আমি কি নতুন করে প্রিফারেন্স শেয়ার ইস্যু করতেছি না, তাহলে নতুন প্রিফারেন্স ডিভিডেন্ড তো আসতেইছে না। তাহলে মেথড টুতেও আসবে না, মেথড থ্রিতে শুধুমাত্র আসবে, মেথড ওয়ানও আসবে না, টুতেও আসবে না। মেথড ওয়ান টুতে কত বসবে? শুধুমাত্র পুরাতনটা বসবে 3 লক্ষ টাকা। মেথড ওয়ানেও 3 লক্ষ টাকা, মেথড টুতেও 3 লক্ষ টাকা। কিন্তু মেথড থ্রিতে গিয়ে দেখুন 15% হারে নতুন প্রিফারেন্স শেয়ার আমি ইস্যু করতেছি কত টাকার উপর? 4 লক্ষ টাকা, 40 লক্ষ টাকা আমার যেই নতুন মূলধন, সেই মূলধনটা। তাহলে উল্টো আরও 6 লক্ষ টাকা প্রিফারেন্স ডিভিডেন্ড দিতে হবে, টোটাল 9 লক্ষ টাকা প্রিফারেন্স ডিভিডেন্ড দিতে হচ্ছে। সো এবার আমি বিয়োগ করব 13 লক্ষ, সেটা আচ্ছা ইএটি থেকে যখন আমি পিডি মাইনাস করব, মানে প্রিফারেন্স শেয়ারদের টাকাটা দিয়ে দিব, তাহলে যে টাকাটা থাকবে এই টাকাটা হলো মালিকদের। তা আমরা মালিকদের নাম জানি, এটি অপার্ডিনারি শেয়ার। এবার 13,60,000 টাকা থেকে যদি আপনি 3 লক্ষ টাকা মাইনাস করেন তাহলে 10,60,000 হবে, 10,60,000। আর এদিকে 9,44,000 থেকে যখন 3 লাখ মাইনাস করবেন তাহলে 6,44,000 হবে। ওইদিকে 13,60,000 থেকে যখন আপনি 9 লাখ মাইনাস করবেন তাহলে 4,60,000 সম্ভবত।
ইকুয়াল টু 4,60,000 টাকা আপনি পেয়ে গেলেন হলো মেথড থ্রিতে। দেখুন এই যে মেথড থ্রিতে 1 2 3 আপনি তিনটা বের করলেন, এই যে তিনটা টাকা পেলেন, এই টাকাটা হলো মালিকদের জন্য। এখন দেখুন কোন জায়গায় আপনার মালিক কতজন। মেথড ওয়ানে যে আপনি 1 2 3তে যে টাকাগুলো পেলেন, দেখুন মেথড ওয়ানে আমি কি করেছি, কমন শেয়ার বিক্রি করেছি। কমন শেয়ার বিক্রি করলে যে পুরাতন মালিক 50,000 জন, এরা তো থাকবে 50,000 জন। কোত্থেকে? 50 লক্ষ টাকার যে মূলধনটা, সে মূলধনটাকে আমি 100 দিয়ে ভাগ করেছি। কেন? 100 টাকা হলো একটা শেয়ারের দাম। তাহলে টোটাল শেয়ার হলো আমার 50,000 জন। তাহলে 50,000টা আমার মালিক। এবার দেখুন নতুনভাবে আমি হলো 40 লক্ষ টাকার মূলধনের জন্য আমি ইস্যু করেছিলাম। তাহলে 50 আর 40 90,000 জন এখানে মালিক। দ্বিতীয়তে আমি হলো ডেপ্ট ইস্যু করেছিলাম। এখানে হলো নতুন মালিক আসবে না, তাই শুধুমাত্র পুরাতন মালিকই হবে 50,000। আর তৃতীয়তে তো জানেনই হলো আমরা প্রিফার শেয়ার বিক্রি করেছি, এখানেও হলো নতুন মালিক আসবে না, সো 50,000। এবার দেখুন ইপিএস, আর্নিং পার শেয়ার, এটার তো মানে আমরা আগেও বলেছি যে মালিকদের টাকা ডিভাইডেড বাই মালিক সংখ্যা। তো মালিকদের টাকাকে কি বলে? ইএটি অফ অর্ডিনারি শেয়ার। আর মালিক সংখ্যা সমান সমান নাম্বার অফ শেয়ার। সো এই জায়গাটা যদি আমি ভাগ দিয়ে দিই, তাহলে হলো আমাদের প্রতি টাকা প্রতি ইপিএসটা বের হয়ে যাবে, মানে প্রত্যেকটা শেয়ার থেকে আমার আর্ন কত টাকা। যে জায়গায় আমরা আর্ন বেশি পাবো, যে জায়গায় মালিকদের জন্য লাভ বেশি থাকবে, সেই জায়গাটাকেই আমরা গ্রহণ করে থাকবো। সো এবার দেখুন এই জায়গায় প্রথম মেথড ওয়ানে 11.78 টাকা আসছে, মেথড টুতে আসবে ভাগ 50,000, মেথড টুতে আমার টাকা আসছে হলো 12.88, 12.88। আর মেথড থ্রিতে আসবে, এখানে আরও কম আসবে। কেন? টাকা দেখেই, অ্যামাউন্ট দেখেই বোঝা যাচ্ছে, 9.2 টাকা অনলি, 9.2। এবার আপনি বিবেচনা করে নিজে ডিসিশনটা দিতে পারেন। মেথড টু ইজ বেটার, কারণ এখানে 12.88 সর্বোচ্চ পরিমাণ আমরা কি পাই, এখানে সর্বোচ্চ পরিমাণ হলো কোম্পানির পার পার্সন পার শেয়ার হলো লাভ হয়। তাহলে এই জায়গাটা হলো আমরা গ্রহণ করে নেব। সো আমাদের এখন কমেন্ট লিখতে হবে। যদি আপনাকে কমেন্ট লিখতে বলে, প্রায় অধিকাংশ অঙ্কেতেই ম্যাথেই চাইবে আপনার কমেন্ট লিখতে, তাহলে আপনি লিখে দেবেন মেথড টু শুড বি অ্যাকসেপ্টেড, অথবা মেথড টু শুড বি সিলেক্টেড, অথবা আপনি যে কোনো নিজের মতো নিজের ভাষায় হলেও লিখতে পারেন শুড বি অ্যাকসেপ্টেড, আমি লিখলাম। সো মেথড টু আমরা অ্যাকসেপ্ট করবো, অর্থাৎ কোম্পানির জন্য নতুন যে 40 লক্ষ টাকার যে রিকোয়ার্ড ক্যাপিটাল, সেই রিকোয়ার্ড ক্যাপিটালের জন্য আমরা 2 নম্বর মেথডকে সাজেস্ট করতেছি। 2 নম্বর মেথডটা ছিল 13% ডেপ্ট ক্যাপিটাল, মানে 13% ঋণ আমরা সংগ্রহ করব। এই জায়গা থেকে আমরা 2 নম্বর যে মেথডটা, সেই মেথডটাকে আমরা সাজেস্ট করব কোম্পানির জন্য। আচ্ছা, এরপরেও আমাদের কিছু কিছু টার্ম থেকে যায়। টার্ম হলো ইবিআইটির যে ইনডিফারেন্স পয়েন্ট, ওটা আর হলো লেখচিত্রটা। আশা করি আমরা আগামী ক্লাসে দুটো কভার দিতে পারবো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।